নিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইশরাত জাহান। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। আমরা আজকে শুরুতে আলোচনা করতে যাই উপজেলার সামনে যে উপজেলা নির্বাচন সেটা নিয়ে। প্রথম ধাপে চেয়ারম্যান পদে বিএনপির প্রায় 36 জন, অন্তত 36 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এইটা নিয়ে শুরু করতে চাই। শ্যামল দত্ত, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে বিএনপি সুযোগটা নিচ্ছে কিনা এবং সেই সাথে জাতীয় নির্বাচনে বিএনপি অংশ না নিলেও স্থানীয় এই বেশ বড় নির্বাচন, এই নির্বাচনে বিএনপি একটা সুযোগ নিতে পারে কিনা। সেটাই তো দেখা যাচ্ছে, অনেকে যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করছে আর যেহেতু এটা দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না, ফলে এটা খুবই কঠিন হবে যে দলীয় নেতা কর্মীদেরকে এই নির্বাচন থেকে বিরত রাখা। আর দীর্ঘদিন ধরে বিএনপি 2008 সাল থেকে কোনো নির্বাচনে অংশ নিচ্ছে না। তারপর আন্দোলনও সেই অর্থে কোনো মানে তারা এই মানে কার্যকর কোনো আন্দোলনও সেরকম হচ্ছে না। ফলে সব মিলিয়ে একটা ফ্রাস্ট্রেশন আছে দলীয় নেতা কর্মীদের মধ্যে, একটা হতাশা আছে যে আন্দোলনও হচ্ছে না, তাহলে আমরা নির্বাচনে অংশ না নিয়ে কেন থাকবো। এবং সেই কারণেই হয়তো নির্বাচনে অংশ নিই। এর আগে আপনি দেখবেন স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু দলীয় নিষেধাজ্ঞা অমান্য করে অনেকে কিন্তু অংশ নিয়েছে। এই যে সম্প্রতি কুমিল্লা এবং আরো অন্যান্য সিটি কর্পোরেশনে, সেখানেও কিন্তু প্রত্যক্ষ পরোক্ষ বিএনপি প্রার্থী ছিল। আর এটাকে আমি মনে করি না যে খুব মানে বিএনপির পক্ষে সম্ভব হবে ঠেকিয়ে রাখা, যে নির্বাচনে অংশ না নেওয়ার জন্য যে দলীয় সিদ্ধান্ত, এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত, কিন্তু বাস্তবে রিয়েলিটি হচ্ছে যে এটা তারাও বোধহয় চান যে অংশ নিক। শেষ পর্যন্ত দেখা যাক কি দাঁড়ায়। তবে এটি ডিফিকাল্ট হবে দলীয় সিদ্ধান্ত দিয়ে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ থেকে দলীয় নেতাকর্মীদেরকে বিরত রাখা। আমার ধারণা এটি মানবেন না কেউ, কারণ স্থানীয় রাজনীতি বিষয়টা আলাদা। সেখানে একেবারে মাঠ ছেড়ে দিলে বিএনপি স্থানীয়ভাবেও কোনো জায়গা করতে পারবে না। এই অবস্থায় কঠিন হবে শুধুমাত্র দলীয় সিদ্ধান্ত দিয়ে সেই বিরত রাখা, এবং এটি কার্যত কোনো মানে খুব ভালো পদক্ষেপ আমার মনে হয় না। ধন্যবাদ শ্যামল দত্ত। ডক্টর এম সিদ্দিকুর রহমান খান, আপনার কাছেও একই প্রশ্ন নিয়ে আসতে চাই যে বিএনপি একটা সুযোগ নিতে পারে কিনা এই স্থানীয় নির্বাচনের মাধ্যমে। সেই সঙ্গে তৃণমূলের যে 36 জন, আমরা বলছি যে অন্তত 36 জন তারা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, সেক্ষেত্রে মানে কেন্দ্রের সিদ্ধান্ত তৃণমূল মানছে না, এরকমভাবে বলবো কি? ধন্যবাদ আপনাকে এবং আপনাদের দুজনকে আমি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং দর্শক যারা দেখছেন। আসলে যে কথাটি এখানে আপনারা বলছেন যে আগামী 8 মে যে প্রথম ধাপের 150টি উপজেলা নির্বাচন হতে যাচ্ছে, এটি বাংলাদেশের 6ষ্ঠ উপজেলা নির্বাচন। সেই নির্বাচনে বিএনপি গতকাল রাতে স্থায়ী কমিটির যে সভাটি হয়েছিল সেইখানে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এর আগে এই নির্বাচনের ব্যাপারে বিএনপির মধ্যে একটা দোলাচল ছিল এবং তারা সিদ্ধান্ত দেয়নি। ফলে 15 তারিখে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন যে দিন গেছে, সেই শেষ দিনে 150 উপজেলার মধ্যে আপনার তথ্য অনুযায়ী 36টি উপজেলায় বিএনপির পদধারী বা বিএনপির সাবেক নেতা ছিল এরকম বা বিএনপি সমর্থন করে এমন লোকেরা মনোনয়নপত্র জমা দিয়েছে। 150টি উপজেলা এবং 696 জন চেয়ারম্যান প্রার্থী, সেখানে 36 জন দিয়েছে। এবং আমার ধারণা যে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত এই সংখ্যাটা আরো কমে আসবে, যেহেতু বিএনপি ইতিমধ্যেই তাদের চূড়ান্ত সিদ্ধান্ত আজকে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এবং একটি বিবৃতির মধ্য দিয়ে তারা জানিয়ে দিয়েছে এবং প্রার্থীদের প্রতি এক ধরনের সতর্কতা জারি করেছে। ফলে আমার ধারণা এই সংখ্যাটি আরো কমে আসবে, যে 36 জন আছে সেই 36 জন চূড়ান্ত সিদ্ধান্তের পর অনেকেই হয়তো এই মানে প্রত্যাহার করে নিয়ে আসবে। আর শ্যামল দত্ত যেটি বলছিলেন যে 2008 সালের পর স্থানীয় নির্বাচনে 2014 সালে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি, কিন্তু উপজেলা নির্বাচনে কিন্তু বিএনপি অংশগ্রহণ করেছিল এবং সেখানে বিএনপির একটা বড় সংখ্যক প্রার্থীরা কিন্তু নির্বাচনে জয়ী হয়েছিল। 2018 সালে তারা জাতীয় সংসদ নির্বাচনেও অংশগ্রহণ করেছে এবং আজকে বিএনপি একটা দীর্ঘ মানে বিবৃতির মধ্য দিয়ে এই নির্বাচনে কেন তারা অংশগ্রহণ করছে না সেই বক্তব্যটি তারা দিয়েছে। আর আপনি যেটি বললেন যে জামাতেরও 25 জন অন্তত পক্ষে তারা প্রার্থী হয়েছে,
জামাত কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করবে সেই ধরনের সিদ্ধান্ত তারা ঘোষণা করেছিল। আজকে তারা সেই সিদ্ধান্ত থেকে আনুষ্ঠানিকভাবে তারাও ফিরে এসেছে। ফলে এই নির্বাচনে জামাতের প্রার্থী বা বিএনপির প্রার্থী কতজন শেষ পর্যন্ত মাঠে থাকবে সেটি আমাদের দেখার জন্য অপেক্ষায় থাকতে হবে। এবং দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ ধাপে কি হবে সেটাও আমাদের জন্য এখনো মানে অপেক্ষা করতে হবে। তবে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে এটি শুধুমাত্র বিএনপির জন্য না, আওয়ামী লীগ ক্ষমতাসীন রাজনৈতিক দল সেখানেও যে তাদের দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে অনেকেই যে নির্বাচনে অংশগ্রহণ করে সেটা কিন্তু আমরা অতীতে দেখেছি। এবং ফলে 36 জি। জন অংশগ্রহণ করেছে, এটাকে আমি খুব বড় করে দেখছি না, কারণ এটি হতেই পারে। আর আরেকটা জিনিস যেটি আমার কাছে মনে হয়, ইতিমধ্যে এই নির্বাচন নিয়ে আওয়ামী লীগের তো অনেক শঙ্কা আছে। এই নির্বাচন প্রতিদ্বন্দ্বী এইটা নিয়ে আমি একটু আপনাকে প্রশ্ন করতে চাই যে নির্বাচনটা তো প্রতীকবিহীন, এর মধ্যে আবার আওয়ামী লীগের নিজেদের মধ্যেই প্রতিযোগিতা, তারপরে বিএনপি অংশ নিচ্ছে, জামাতের কথাও বলা হচ্ছে। তো এই যে পুরো জিনিসটা ক্ষমতাসীনদের জন্য কতটা চ্যালেঞ্জের হবে? না দেখুন, বিএনপির 36 জনের কথা আমরা বলছি, 150টি ইলেকশন হচ্ছে, সেখানে ইতিমধ্যে 12টি উপজেলাতে কিন্তু নির্বাচিত হতে যাচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, কেননা একজন করে চেয়ারম্যান পদে প্রার্থী সেখানে আছেন। কয়েকটা উপজেলাতে ভাইস চেয়ারম্যানও একজন করে প্রার্থী আছেন। তো আর ইলেকশন কমিশন থেকে বলা হচ্ছে যে বেশ কিছু উপজেলা আছে যেখানে 2জন প্রার্থী আছে, সেখানে মনোনয়নপত্র বাছাই বাতিল হতে পারে, কেউ কেউ প্রত্যাহার করতে পারেন। ফলে নির্বাচনে কিন্তু একটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় মানে বিজয়ী হওয়ার সংখ্যাটাও কিন্তু আরো বাড়তে পারে বলে ইলেকশন কমিশন থেকেই বলা হয়েছে। তো স্থানীয় সরকার নির্বাচন যেটি খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক হয়, নির্বাচন অংশগ্রহণমূলক হয়, অনেক প্রার্থী অংশগ্রহণ করে, সেইখানে আপনি দেখেন যে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনের যে নির্বাচিত হওয়ার যে ট্রেন্ড বাংলাদেশে শুরু হয়েছে, সেই ট্রেন্ডটা কিন্তু উপজেলা নির্বাচনের প্রথম ধাপেও আমরা আমরা লক্ষ্য করছি। আর যেটি বলছেন যে আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ হচ্ছে আওয়ামী লীগের প্রার্থীরাই। আর আপনি জানেন যে ইলেকশনের যে দলীয় প্রতীক বরাদ্দের বিধান কিন্তু অব্যাহত আছে। ইলেকশন কমিশন একটা আরো বিধান এবার সহজকরণ করেছে, শিথিল করেছে, যে স্বতন্ত্র প্রার্থীরা যেন অধিক মাত্রায় তারা যেন অংশগ্রহণ করতে পারে। অর্থাৎ বিরোধী দলগুলো নির্বাচনে অংশগ্রহণ না করলে সেই নির্বাচনটি অংশগ্রহণমূলক হবে না। সেই আশঙ্কা থেকেই সামনে রেখে আপনি যে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে অন্তত 200 জন 50 জনের স্বাক্ষর নিয়ে যে করা সেই বিধানটাও কিন্তু এইবার রহিত করা হয়েছে। জি, ফলে ডক্টর এই সিদ্দিকুর রহমান, আপনার কথা একেবারেই স্পষ্ট। আমি একটু শ্যামল দত্তের কাছে যেতে চাই, আপনার কাছেও একই প্রশ্ন রাখতে চাই যে এই স্থানীয় নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে অন্ত কোন দলের মধ্যে পড়তে হবে কিনা? অন্তর্কন্দল হবে, কারণ একই দলের অনেকেই অংশগ্রহণ করবে। এবং যেহেতু প্রতীক নেই এবার, আগে যেটা ছিল যে প্রতীক আনলেই অনেকেই মনে করতো তাদের বিজয় নিশ্চিত, কিন্তু যেহেতু এবার প্রতীকটাকে উইথড্র করা হয়েছে, আমার মনে হয় যে দলের পক্ষ থেকেই অনেকেই অংশগ্রহণ করবেন। এবং এটা শেষ পর্যন্ত গিয়ে দলের মধ্যে কিছুটা কিন্তু অন্দরকলহ তৈরি করবে। তবে আওয়ামী লীগ একটি বড় দল, আমার মনে হয় না যে আমরা আহ দেখেছি যে অন্তর্কলহ শেষ পর্যন্ত গিয়ে থাকে না। আহ, এবং এটা এক ধরনের এর আগেও যখন জাতীয় নির্বাচনটি হয়, আমাদের সংসদ নির্বাচন, সেখানে স্বতন্ত্রদের নির্বাচন করার সুযোগ দেওয়া হয়েছিল, এবং সেটি কিন্তু শেষ পর্যন্ত ওই অর্থে দলীয় কোনো অন্তর্কন্দল শেষ পর্যন্ত তৈরি করেনি। এখন অনেকটাই সেটা নিয়ে আসছে। তবে স্থানীয় নির্বাচনে এই ধরনের সিদ্ধান্ত কিছুটা তো অন্তর্কন্দল তৈরি করবে, এবং সেটা খুব ভয়াবহ পর্যায়ে হবে সেটা আমার মনে হয় না। অসংখ্য ধন্যবাদ শ্যামল দত্ত। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে। বিরতির পর আবারও স্বাগত নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। সাথে আছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। এবার ডক্টর ইউনূসের মামলাটা নিয়ে একটু কথা বলতে চাই। প্রথমে ডক্টর এম সিদ্দিকুর রহমান খান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ডক্টর ইউনূসের আইনজীবী কিন্তু আজকেও দাবি করেছেন যে এই পুরো প্রক্রিয়াটা, মামলার প্রক্রিয়াটা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত এবং হয়রানিমূলক। একই দাবি কিন্তু ইউনূসের জন্য বিশ্বের বিভিন্ন জায়গা থেকে করা হচ্ছে। তো বিচার প্রক্রিয়া চলার সময়টাতে এই ধরনের মন্তব্য বা যদি বলি জনমত তৈরির চেষ্টা, এটা বিচার প্রক্রিয়াকে কতটা প্রভাবিত করতে পারে? দেখুন, জি, আমি প্রথমেই বলতে চাই যে কোনো মানুষই কিন্তু আইনের ঊর্ধ্বে না, প্রত্যেক মানুষেরই আইনের ইয়ার মধ্যেই থাকে। এবং ডক্টর ইউনূস যদি অপরাধ করে থাকে তিনিও আইনের ঊর্ধ্বে না। ডক্টর ইউনূসের এই বিষয়গুলো নিয়ে কথা উঠেছে জাতীয়ভাবে, আন্তর্জাতিকভাবে। জাতীয়ভাবে মানে আমাদের দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরেও আপনি জানেন যে 168 জনের বিবৃতি থেকে শুরু করে
জাতিসংঘ একাধিকবার বিবৃতি দিয়েছে এবং তারাও মনে করছে যে এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এটা একটা হয়রানিমূলক বিচার কার্য চলছে। এবং সম্প্রতি আপনি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটা সংগঠন কি বলে ট্রায়াল ওয়াচ, তারাও কিন্তু এই বিষয়ে তারা গত মার্চ মাসে খুব স্পষ্ট করেই বলেছে, তারাও মনে করে যে এটা ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে রায় হয়েছে সেটি। আপনি জানেন যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে 168টি মামলার বিচার কার্য চলমান আছে, 168টি, এবং সেটার মধ্যে দুটো ফৌজদারি আছে আর বাকি সবগুলো অধিকাংশই হচ্ছে মানে কি বলে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ আছে, মানি লন্ডারিং এর অভিযোগ আছে সেইগুলো। এখন আজকে আইনজীবী যে বক্তব্য রেখেছেন সেখানে তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশে আমরা তখনই প্রশ্ন উত্থাপিত হয় যখন আইনটার বিচার কার্যটা সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হয়। সেখানে আমাদের ইউনূসের আইনজীবী তিনি কিন্তু দু একজনের তথ্য উল্লেখ করে বলেছেন যে তাদের বিরুদ্ধেও বিরাট সংখ্যক মানে বড় বড় দুর্নীতির অভিযোগ আছে। সেই অভিযোগগুলো যখন কোনো রকমের ব্যবস্থা না নেওয়া হয় এবং তদন্তও যখন শুরু না হয়, সেখানে নোবেল বিজয়ী ইউনূসের বিরুদ্ধে একটার পর 168টি মামলা যখন বিচার কার্য, তখন এটার মানুষের মনের মধ্যে একটা সংশয় সংক্রান্ত। তারপরেও আমি বলবো যেহেতু বিচার কার্য পরিচালনা চলছে সেই কারণে ইউনূস ন্যায় বিচার পাবেন। এটা আমাদের কাছে মনে হয় যে তিনি ন্যায় বিচার পাবেন এবং ন্যায় বিচার হবে তার ক্ষেত্রে। সেটাই আমরা তিনি কি বলে আপিল করেছেন, সেখানে সেই আপিলের শুনানি হবে এবং সেই শুনানিতেও তিনি হবেন। আপনি দেখেন যখন এস আলম গ্রুপের বিরুদ্ধে 1.5 লক্ষ কোটি টাকা নাকি 1 লক্ষ কোটি টাকা পাচারের অভিযোগ হয়েছিল, আদালত থেকেই কিন্তু বলা হয়েছে সেটা তদন্ত করা যাবে না। সেই ধরনের প্রশ্ন যখন বাংলাদেশের মধ্যে একই দেশে যখন এই ধরনের অভিযোগ উত্থাপিত হয়, সেই ক্ষেত্রে কিন্তু মানুষের মনের মধ্যে সংশয় হয়। তখন মানুষ ভাবতে শুরু করে যে আইন সকলের জন্যই সমান নয় এবং এর আইনের প্রয়োগও সকলের জন্য সমান নয়। এবং একজন সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগটি উত্থাপিত হয়েছে, আমরা মনে করি যে সেই অভিযোগটিও খতিয়ে দেখার দরকার, না হলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাবে এবং মানুষের মনের মধ্যে এটি আরো বদ্ধমূল হবে। তখন মানুষ কিন্তু আইন, সুশাসন, বিচার এগুলোর প্রতি আস্থা হারিয়ে ফেলবে। যদি এটি না হয় তাহলে ডক্টর ইউনূস, আমি যেরকম আবারও স্পষ্ট করে বলতে চাই যে কেউ আইনের ঊর্ধ্বে না, কিন্তু আইনটা সকলের জন্যই সমানভাবে যেন প্রযোজ্য হয়। মানুষের মনের মধ্যে দৃশ্যত এই ধরনের যেন মানে ধারণা তৈরি না হয় যে বিশেষ বিশেষ ব্যক্তির জন্য আইনের প্রয়োগ হচ্ছে, অন্যরা আইনের ফাঁকফোকর বেরিয়ে বা কারো কারো কি বলবো যে পৃষ্ঠপোষকতায় তারা সেইগুলো থেকে মুক্ত হচ্ছে। এটাই আমার কাছে একটা বড় বিবেচ্য বিষয়। জি, ধন্যবাদ ডক্টর সিদ্দিকুর রহমান খান। শ্যামল দত্ত, ডক্টর ইউনূসকে ঘিরে পুরো যে প্রক্রিয়াটা, এতে সরকারের ভাবমূর্তির ওপরে কোনো প্রভাব পড়ছে কিনা, যেখানে এই পুরা ব্যাপারটা একটা আন্তর্জাতিক পর্যবেক্ষণের মধ্যে আছে? শ্যামল দত্ত মিউট, খুশমতো মিউট হয়ে আছে, আনমিউট করে নিতে হবে। ভাবমূর্তি জিনিসটা একটা আপেক্ষিক বিষয়, আর আন্তর্জাতিক পরিমণ্ডল যেটা বলছে সেটাও একটা খণ্ডিত বিষয়। কোন আন্তর্জাতিক অঙ্গনের কথা বলছেন? যে আন্তর্জাতিক অঙ্গন নিরীহ মানুষকে হত্যা করলেও চুপ করে থাকে, সেই আন্তর্জাতিক অঙ্গন নিয়ে পৃথিবীর নানা রকম মন্তব্য আছে। ফলে এগুলো এক একটা দৃষ্টিভঙ্গি থেকে, পার্সপেক্টিভ থেকে দেখা হয় আর কি। যেমন ধরুন, যখন গাজায় নিরীহ লোক হত্যা হয় তখন আন্তর্জাতিক অঙ্গনের একটি অংশ চুপ থাকে, আবার আরেকটি অংশ আমরা সরব থাকি। আবার এখন দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক অপরাধের বিচার হয় না, আবার ট্রাম্পের এখন বিচার হচ্ছে। ফলে এটাও একটা বিষয়, আপনি কোন ভাবে বিষয়টাকে দেখবেন। আমি বরং মনে করি যে ডক্টর ইউনূস অনেক সৌভাগ্যবান এই কারণে যে তিনি যে একটা বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা রায় পাওয়ার, একটা নিজেকে পরিশুদ্ধ করার সুযোগ পাবেন। তিনি যদি অপরাধী হন তাহলে বিচার হবে, না হলে তিনি মুক্ত হয়ে যাবেন। কিন্তু বাংলাদেশে 30 বছর 40 বছর বিচারই হয় না। সগীরা মোরশেদ হত্যা মামলার বিচার হলো সেদিন 40 বছর পর। ফলে অনেক বিচারের বাণী নিভৃতে কাঁদে, কিন্তু বিচারগুলো শেষ হয় না। ফলে সেক্ষেত্রে তিনি অনেকটাই সৌভাগ্যবান। আর ডক্টর ইউনূসকে শুধুমাত্র একটা নোবেল লরিয়েট হিসেবে দেখলে হবে না, তিনি আরো নানা কিছুর সঙ্গে জড়িত। নানা রকমের তার পার্সপেক্টিভ আছে গ্লোবালি। পৃথিবীতে অনেক লোক নোবেল পুরস্কার পান, কিন্তু কেউ এত বেশি আলোচিত না। এখন কেন আলোচিত সেটা হয়তো অন্য একটি বিশ্লেষণ লাগবে। এখন শেষ পর্যন্ত দেখা যাক। আমি আশা করব যে আইনের দৃষ্টিতে তিনি, যেটি ডক্টর সিদ্দিকুর রহমান বলেছেন, তিনি অন্তত ন্যায় বিচার যাতে পান, সেটি হচ্ছে মূল বিষয়। আর বাকিগুলো আন্তর্জাতিক অঙ্গন কে কি বললো
তাতে কিছু যায় আসে না। পৃথিবীতে অনেকগুলো যুদ্ধ চলছে এখন, আন্তর্জাতিক অঙ্গন ক্ষত বিক্ষত, খণ্ড বিখণ্ড। ইরানের পক্ষে একটা গ্রুপ, আবার ওদিকে ইসরায়েলের পক্ষে একটা গ্রুপ, আবার ওদিকে ইউক্রেনের পক্ষে একটা গ্রুপ, আর একটা গ্রুপ হচ্ছে রাশিয়ার পক্ষে। এরকম নানা রকমের মেরুকরণ, নানা রকমের বিভক্তি পুরো পৃথিবীটাকে কিন্তু একটা কমন প্ল্যাটফর্মে আনতে পারছে না। আপনি যখন আহ, আহ, আপনি যখন ইসরায়েলে ইরানি বোমা আঘাত করে, তখন একটা পক্ষ খুশি হয় আর একটা পক্ষ নিন্দা করে। পৃথিবীটা এই পর্যায়ে চলে গেছে। মানে এটার কোনো ডেফিনেশন বা কমন কোনো বেস লাইন কিন্তু নাই। ফলে আমাদের দেশও এই যে যাদেরকে আপনি বললেন বিবৃতি দেয়, এই বিবৃতি দাতারাও কিন্তু খুবই স্পষ্টভাবে বিভক্ত। আন্তর্জাতিক অঙ্গনে এইসব বিবৃতির একটা গ্রুপ আছে। আবার বাংলাদেশে যেটা বললো সিদ্দিক ভাই, যে যারা যারা বিবৃতি দিয়েছেন এরাও কিন্তু একটা গ্রুপের পক্ষে। ফলে সেই জায়গা থেকে আমি বরং উল্টাটা দেখি, যে অন্তত ডক্টর ইউনূস যাতে একটা বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি পরিশুদ্ধ হন বা তার অভিযোগগুলো নিষ্পত্তি হবে, সেটার বরং একটা সুযোগ তৈরি হয়েছে। আমার মনে হয় এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। জি, ধন্যবাদ শ্যামল দত্ত। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা একটা বিরতিতে যেতে চাই এখন। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে আরেকটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। সাথে আছেন শ্যামল দত্ত এবং অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। এবার একটু কথা বলতে চাই বৈরী আবহাওয়া নিয়ে। টানা 3 মাস বৈরী আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তো এইটা নিয়ে জানতে চাই যে তাপদাহে তো প্রধানত বিদ্যুৎ সংকটের মুখোমুখি পড়ি আমরা, আর সেই সঙ্গে তাপদাহ, কালবৈশাখী, এই দুই ক্ষেত্রে আমাদের ফসলের ক্ষতি হয়, খুব বড় ধরনের ক্ষতি হয়। তো প্রশ্নটা হচ্ছে যে এই জায়গাটায় কিছু করা সম্ভব কিনা বা করা যায় কিনা, বা প্রস্তুতি নিয়েও জানতে চাই। কে বলবে? সিদ্দিকুর রহমান খান, আপনি। হ্যাঁ, আচ্ছা, দেখুন, প্রকৃতির উপর প্রথম কথা হলো আমাদের তো নিয়ন্ত্রণ সেইভাবে আমরা করতে পারি না। আমাদের যে বৈশ্বিক যে জলবায়ুর পরিবর্তন, আমাদের যে উষ্ণায়ন, আপনি জানেন যে আজকে ঢাকা শহরে এই বছরের চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আজকে 38.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল বৃষ্টি হওয়ার আগ পর্যন্ত। এবং আবহাওয়া অধিদপ্তর বলছিল যে, আজকেই বলছিল সকালবেলা, যে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। হঠাৎ করে দেখলাম যে আমরা বৃষ্টিও হলো এবং আমাদের একটা স্বস্তি এখানে আসলো। এবং আপনি যেটি বলছেন যে আগামী জুন মাস পর্যন্ত 12টি মানে হিট ওয়েভের কথা বলা হয়েছে এবং বেশ কিছু কালবৈশাখী হবে। এবং আমরা আমাদের প্রকৃতির সাথে বৈরী আচরণ করছি এবং প্রকৃতিও আমাদের উপর একটা প্রতিশোধ নিচ্ছে। আমরা নির্বিচারে আমাদের বৃক্ষ নিধন করছি এবং আমাদের জলবায়ুর উপর প্রভাব পড়ে এই ধরনের কাজ, আমরা নেতিবাচক প্রভাব পড়ে সেগুলো করছি। এখন এইগুলো তো আমরা যেহেতু অনেক কিছুই আছে যেগুলো মানব সৃষ্টি, এবং সেই মানব সৃষ্টি যে তৈরির কাজগুলো সেগুলো আমরাই কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি, এবং সেটা যদি হয় তাহলে প্রকৃতি স্বাভাবিকভাবে আমাদের সাথে বৈরী আচরণের পরিবর্তে স্বাভাবিক আচরণ করবে, কিন্তু সেটা তো হচ্ছে না। আর এটি দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়ার মধ্যে এখন আমাদের চলে গেছে এই বিষয়গুলো। ফলে আমাদের যে সামনে অন্তত পক্ষে 3 মাসের যেটি হয়েছে সেটি মোকাবেলা করে অন্তত পক্ষে ফসলের ক্ষয়ক্ষতি যতটুকু সম্ভব আমরা করতে পারি, সেগুলো নিয়ন্ত্রণ করে যদি আমরা কিছু করতে পারি তাহলে হয়। কিন্তু অপ্রত্যাশিতভাবে কিছুদিন আগে সিলেটে যে আমরা দেখি যে শিলাবৃষ্টি, মানে সেটি সাংঘাতিক ক্ষয়ক্ষতি হয়েছে এই শিলাবৃষ্টিতে। এই ধরনের আমাদের জন্য এটা একটা আশঙ্কারই ব্যাপার। তবে আবহাওয়া অধিদপ্তর আশঙ্কা প্রকাশ করে সবসময় যে এটি সত্যও হয় তাও হয় না। অনেক সময় তো আজকে দেখলাম বৃষ্টি ঢাকায় হওয়ার কথা না, কিন্তু হয়েছে। তো আমরা চাই সেই রকম না হোক, অন্তত পক্ষে মানুষের জীবনে স্বস্তিদায়ক একটা আবহাওয়া আমরা প্রত্যাশা করি আর কি। ধন্যবাদ ডক্টর এম সিদ্দিকুর রহমান খান। শ্যামল দত্ত, আপনার কাছেও একই বিষয়ে জানতে চাই যে প্রস্তুতি কতটা, আর আদৌ যখন ফসলের ক্ষতি হবে, বিশেষ করে আগামী 15 দিন 1 মাস খুব ক্রুশাল ফসলের জন্য, সেই সময়টাতে আসলে প্রস্তুতি নিয়েও কিছু করা যাবে কিনা? এটা খুবই ডিফিকাল্ট, কারণ ক্লাইমেট রেজিলিয়েন্স পরিস্থিতি এককভাবে কোনো নির্দিষ্ট দেশের পক্ষে তৈরি করা সম্ভব না। আজকে যে তাপপ্রবাহ বাড়ছে, এটার 3 ধরনের পদক্ষেপ আছে। একটা হচ্ছে আপনার আঞ্চলিক পদক্ষেপ, একটা হচ্ছে অভ্যন্তরীণ পদক্ষেপ, আর একটা হচ্ছে আন্তর্জাতিক পদক্ষেপ। এই যে গ্লোবাল সিনারিওটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এর মধ্যে নিজেদের কিছু করার আছে, নিজের দেশের ভিতরে অভ্যন্তরীণ কিছু পদক্ষেপ নেওয়া, যাতে আমরা পরিবেশটা ধ্বংস না করি, গাছপালা বাড়ানো। আমাদের দেশে এমনিতেই জনসংখ্যা বাড়ছে, তারপরে শিল্প উন্নয়ন যত হবে তত কনফ্লিক্ট হবে এনভায়রনমেন্টের সাথে।
এটা একটা ডাইকটমি অফ দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীতেই, এবং যে কারণে কিন্তু পরিবেশ চুক্তিতে অনেক উন্নত দেশ, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ, তারাও কিন্তু সই করছে না, এবং তারা কমিটমেন্ট করে কিন্তু কমিটমেন্ট গুলো রাখে না। আহ, অন্যদিকে যে ধরনের আমরা বৈশ্বিক পরিস্থিতি দাঁড়িয়েছি, বাংলাদেশকে আমরা একসময় ষড় ঋতুর দেশ বলতাম, এটা কমে এখন 3 ঋতুর দেশে পরিণত হয়েছে। এখন কিন্তু আর শীত গ্রীষ্ম বর্ষা ছাড়া আর কোনো মানে ঋতু নাই আর। মাঝখানের যে শরৎ হেমন্ত বসন্ত এগুলো এখন আর ফিলই করা যায় না। কার্যতে কিন্তু এখন হওয়ার কথা বসন্তকাল, ফাল্গুন চৈত্র 2 মাস বসন্তকাল, এখন বৈশাখে এসে আমরা সরি এখন সেই গ্রীষ্মকালের এই শুরু হয়ে গেছে নববর্ষের পরপরই। কিন্তু গ্রীষ্মতে এমন আচরণ শুরু হয়েছে, এতটাই তাপ, এটা কিন্তু আমরা এই সময়ে দেখার কথা না, আরো পরে দেখার কথা। এবং কালবৈশাখী হবে, একটু বৃষ্টি হবে, একটু কুল হয়ে যাবে, সেই জিনিসগুলো আর দেখছি না আমরা, যে যে কারণে আপনি আহ, আহ, আমরা অনেকটা তাপপ্রবাহের মধ্যে আছি। এটার আহ, প্রস্তুতি আপনাকে প্রত্যেকটা দেশকে নিজস্ব ক্লাইমেট স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, এবং সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আহ, তার ফসল কি হবে, তার অন্যান্য জিনিসগুলো কি হবে, তার মানুষের জীবনযাপন কি হবে, সেইগুলো যদি নির্ধারণ না করি আমরা কিন্তু বড় ধরনের সংকটের মুখে পড়ব। এটা অলরেডি আমরা ফিল করছি। জি, ঢাকা শহরের মতো শহরে 38 ডিগ্রি 40 ডিগ্রি, এটা কল্পনাও করা যায়নি আগে, কল্পনা করা এবং যায়। এত এত আনপ্ল্যান বিল্ডিং হচ্ছে। আর যেখানে এখন গ্রামীগঞ্জেও নাকি শুনছি এখন প্রচন্ড গরম, যেখানে কিছুটা বিল্ডিং নেই কিন্তু গরমের কিন্তু কমতি নেই। ফলে এইগুলো আমাদের, ডিগ্রি সেলসিয়াস। গাছপালা, হ্যাঁ, গ্রামে গাছপালাও সেই গরম ঠেকাতে পারছে না। না একেবারে ঠেকাতে পারে। স্পষ্ট করে বলেছেন শ্যামল দত্ত। আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সড়ক দুর্ঘটনা। ফরিদপুরে বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষে 14 জন মারা গেছেন। এইটা নিয়ে একটু কথা বলতে চাই। এবারের কিন্তু সড়কে ঈদযাত্রায় ভোগান্তি কম ছিল, কিন্তু আমরা নিরাপদ সড়কের কথা বলি, তো সেই নিরাপত্তাটা নিশ্চিত করা গেছে কিনা, ডক্টর এম সিদ্দিকুর রহমান? দেখুন, ঈদ যাত্রায় দৃশ্যত আমরা দেখেছি যে ভোগান্তিটা কম ছিল, কিন্তু দুর্ঘটনা কিন্তু হয়েছে। ঈদের আগে পরে 10 দিন মিলিয়ে শতাধিক প্রাণ সড়কে ঝরেছে। আর ফরিদপুরে যে আজকের যে ঘটনাটি হলো সেটি অত্যন্ত দুঃখজনক। আপনি দেখেন, যারা নিহত হয়েছেন এই দুর্ঘটনায় প্রত্যেকেই পিকআপে তো যাত্রী পরিবহনের কথাই না, কিন্তু যারা দায়িত্বশীল আছেন তাদের চোখের সামনে দিয়ে এই পিকআপ, ঢাকামুখী পিকআপ, এবং সেখানে একটা বড় সংখ্যক মানে বেশ কিছু মানুষ সেখানে ছিল এই পিকআপের মধ্যে। তো এইটি যদি মানে এই পিকআপে যেখানে যাত্রী পরিবহন নিষিদ্ধ, সেই পিকআপ যাত্রীগুলো নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে দিয়ে কিভাবে আসছিল সেটাও আমাদের একটা বড় প্রশ্ন। তো ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই সড়কে ঈদ আসলে এমনিতেই যানবাহনের একটু আধিক্য হয়, চাপ তৈরি হয়, যারা দায়িত্বশীল আছেন তাদের মধ্যেও কিছুটা সমন্বয়হীনতা থাকে, সবকিছু মিলিয়ে এই দুর্ঘটনাগুলো ঘটে। এবং দুর্ঘটনাগুলো যখন হয় তখন আমরা অনেক কথা বলি, আলোচনা করি, কিন্তু তারপরে স্বাভাবিকভাবেই আমরা এগুলো ভুলে যাই এবং দুর্ঘটনাও অব্যাহতভাবে চলতে থাকে। তো আজকে যে ঘটনাটি ঘটেছে সেটি আমি মনে করি যে এটাকে গুরুত্বের সাথে নেওয়া উচিত। পিকআপে সব কয়জন যাত্রী হলে পিকআপের, এবং এই পিকআপে যারা চলাচল করেন তারা কিন্তু সাধারণত নিম্ন মধ্যবিত্ত পরিবারের সাধারণ মানুষ হন, এবং এই লোকগুলোর জীবনহানি মানে হলো একটা পরিবারের ধ্বংস নিশ্চিত। তো এটা আমরা চাই না আর কি, এগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া যায় এবং ঠেকানো যায় আর কি। জি, ধন্যবাদ ডক্টর এম সিদ্দিকুর রহমান। শ্যামল দত্ত, একই প্রশ্ন আপনার কাছে, যে নিরাপদ সড়ক কতটুকু নিশ্চিত করা গেছে, বা এই পিকআপ 14 জন মারা গেছে প্রত্যেকেই কিন্তু পিকআপের যাত্রী ছিলেন। এটা এটা কোনো পিকআপের দোষ না, এটা সামগ্রিক একটা বিশৃঙ্খলার অংশ। আপনি বলেছেন যে এবার দুর্ঘটনা কম হয়েছে বা ভোগান্তি কম হয়েছে, এর ভোগান্তি পেছনে কারো কোনো কৃতিত্ব নেই। কৃতিত্বটা হচ্ছে এবার মানুষ লম্বা ছুটি। খুবই লম্বা ছুটি ভাগে ভাগে গেছে। সড়কে যে চরম বিশৃঙ্খলা সেটা অব্যাহত আছে, অতীতও ছিল, আগামীতেও থাকবে। এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথাও নেই। আমি নিজে সড়কে চলাচল করে দেখেছি। ঈদের কয়েকদিন আগে আমি চট্টগ্রাম গিয়েছিলাম, একটা ঢাকা চিটাং হাইওয়ে, একটা হাইওয়েতে 40 ফিটের কন্টেনার চলছে, তারপরে কাভার্ড ভ্যান চলছে, ভ্যান গাড়ি চলছে, রিক্সা চলছে, সিএনজি চলছে, এবং মানুষের বিশৃঙ্খল কারে বলে এটা একটা উদাহরণ। এই যে ঢাকা শহরে যে রাত্রে হলে সমস্ত রাস্তা আপনার মোটরাইজ রিক্সার দখলে চলে যায়। কালকে আমি একটা নিজের অভিজ্ঞতা বলে হাতের জেল দিয়ে যাওয়ার সময় দেখি মোটরসাইকেল যে বেপরোয়া ভাবে চলছে। প্রতিদিন যে 200-300 লোক মারা যায় না, এটা এটা হয়তো আমাদের কপাল আসলে।
এবং পুলিশ আটকাতে গিয়েও আটকাতে পারলো না, ধরলো একটা মোটরসাইকেলকে, সে বেপরোয়া গতিতে চালিয়ে চলে গেলো, এরপর পুলিশ নির্বিকার। এখন আপনি যতক্ষণ পর্যন্ত সড়কে একটা শৃঙ্খলা কায়েম করতে পারবে না, ততক্ষণ কিছু হবে না। ঢাকা শহর অনলি ক্যাপিটাল ইন দ্য ওয়ার্ল্ড যেখানে কোনো ট্রাফিক সিগন্যাল কাজ করে না। একটা মাত্র সিগন্যাল কাজ করে, সেটা হচ্ছে গুলশান 2-এর মোড়, আর হচ্ছে ক্যান্টনমেন্ট, সেটাকে বাদ দেন, ওটা বাংলাদেশের বাইরের একটা জায়গা। ফলে এইরকম একটি বিশৃঙ্খল নগরীতে 2 কোটি 2.5 কোটির লোকের শহর, পৃথিবীতে দ্বিতীয় কোনো রাজধানী পাওয়া যাবে না। জি। ফলে কোনো না কোনো শৃঙ্খলা যদি আনতে না পারেন, হুম হুম। এত বাজে ব্যবস্থাপনা, এটার দায় দায়িত্ব কার ঠিক জানি না। জি, আমরা যখন একজন মন্ত্রী বলেন আমি কি গিয়ে রং করে দেবো গাড়িতে, শ্যামল তখন দত্ত, তো মানুষের অসংখ্য অসহায়ত্ব ধন্যবাদ, একদম ছাড়া পরিষ্কার করে কিছু বলেছেন করার আপনি। নেই। ধন্যবাদ শ্যামল দত্ত, ধন্যবাদ অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান।